বেরিয়ে যান উজান ভাই, প্লিজ। আর কিছুই বলতে পারলো না উজান। ঠোঁট নড়ল কিন্তু কোনো শব্দ বের হলো না। কাঁপা কাঁপা পায়ে ধীরে ধীরে বেরিয়ে গেল দৃষ্টির ঘর থেকে। উজান বেরোতেই দৃষ্টি এগিয়ে গিয়ে দরজার খিলটা লাগিয়ে দিল। সবকিছু এখন নীরব অন্ত। আমার এই হাতের যন্ত্রণাটা তার কাছে কিছুই না। আসল ব্যথা তো বুকের গভীরে, যেখান থেকে প্রতিদিন রক্ত ঝরে পড়ে নীরবে। উজান যদি জানতো কত অভিমানে এমন ব্যবহার করেছে সে, যদি জানতো দিনের পর দিন নিজেকে কেমন করে পুড়িয়েছে দৃষ্টি, একবার একটাবার যদি মনের এই ক্ষতটা দেখাতে পারতো সবাইকে, তাহলে কি সবার সাথে এমন দূরত্ব হতো? দুপুরের শরীর গড়িয়ে পড়া, বিকেলের কাঁধে মাথা রাখছে সময়। আকাশে এখন রোদের জৌলুস ম্রিয়মাণ। তার জায়গা দখল করে নিয়েছে রঙিন মেঘের মিছিল। জানালার ফাঁক গলে ঢুকে পড়েছে বিকালের কোমল হাওয়া। নীরবে ঘরের চারপাশ ছুঁয়ে যাচ্ছে এক অদৃশ্য স্নেহে। সবাই নিজের মতো করে খেয়ে নিয়েছে, শুধু দুজন খায়নি। কারোর অবশ্য এটা নিয়ে মাথা ব্যথাও নেই। অরুণা এখনো জানে না পুরো ঘটনাটা। কেউ তাকে কিছুই বলেনি। ছেলে এতদিন পর এসেছে, আর এসেই ঝামেলায় জড়িয়ে গেছে। এটা শুনলে অরুণার চিন্তা আরো বেড়ে যাবে। তাই দৃষ্টিও আর কিছু বলেনি। কিরে, ডেকেছিস কেন? উজানের ঘরে পা রাখতেই প্রশ্নটা ছুড়ে দিল আফরা। স্বাভাবিক কণ্ঠ, তবুও কোথাও একটা ক্ষীণ রূঢ়তা লুকিয়ে ছিল। উজান খাটে হেলান দিয়ে বসে ফোনে কিছু একটা দেখছিল। আফরার কণ্ঠে সাড়া দিয়ে সে উঠে সোজা হয়ে বসল। সীমা লঙ্ঘন না করেই সাবধানে আফরাও এসে বসল খাটের এক কোণে। বিনা বাক্যে একটা বক্স এগিয়ে দিল উজান। সাদামাটা প্লাস্টিকের, পরিচিত আকৃতি। এটা তো ফার্স্ট এইড বক্স। আমি এটা দিয়ে কি করব? উজান স্থির কণ্ঠে বলল, দৃষ্টির হাতে ব্যান্ডেজ করে দিয়ে আয় যা। স্মৃতির গায়ে ধাক্কা খেয়ে থমকে গেল আফরা। মুহূর্তেই দুপুরের ঘটনা সব মনে পড়ে গেল তার। চোখ সরিয়ে উজানের মুখের দিকে তাকিয়ে বলে উঠল, আমাকে কেন বলছিস? তোর হবু বউ তো, তুই নিজেই যা না, ব্যান্ডেজ করে দে না। আফরা, তুইও মজা নিচ্ছিস? আফরা ঠান্ডা গলায় জবাব দিল, আজব, মজা কেন নেব? যেটা সত্যি সেটাই তো বললাম। উজান একটা গভীর শ্বাস ফেলল। কিছু একটা আটকে আছে বুকের মধ্যে। ধীরে মাথা ঘুরিয়ে জানালার বাইরে তাকালো। সামনের ঘরে দৃষ্টির দরজা বন্ধ, জানালাও নিঃসাড়। আফরার দিকে ফিরে তাকিয়ে থেমে থেমে বলল, কথাটা তখন এমনি বলেছিলাম আফরা। ওই ছেলেগুলো রাস্তার এই দৃষ্টিকে হ্যারেস করে। আফরা কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, অভিজ্ঞ কাউন্সিলের মতো করে মাথা নাড়িয়ে, হুম, বুঝলাম। তবে সে বুঝলাম শব্দের নিচে যে কতখানি না বোঝার ভার চাপা, সেটা আদৌ জানে না দুজনের কেউই। এবার যা, ব্যান্ডেজটা এক্ষুনি করে দিয়ে আয় ওকে। যাচ্ছি, বলেই সোজা হয়ে উঠে দাঁড়ালো আফরা। কয়েক পা এগিয়ে গিয়ে দরজার কাছে পৌঁছে থেমে গেল। হঠাৎই কিছু মনে পড়ল। ঘাড় ঘুরিয়ে আবারও জিজ্ঞেস করল, দৃষ্টির ঘর কোনটা? উজান চুপচাপ হাত তুলে জানালার ওপরের বারান্দা বরাবর একটি ঘরের দিকে ইশারা করল। আফরা হালকা হেসে মাথা নাড়ালো। ইশারার সঙ্গে সঙ্গে অনেক অনুচ্চারিত কথাও বুঝে ফেলেছে সে। তারপর শব্দহীন পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। ঠক ঠক। কে? দরজার ওপারে টোকা দিতেই ভেতর থেকে ভেসে এলো এক নরম কণ্ঠ, আমি আফরা, দরজাটা খোলো। আফসা পায়ে এগিয়ে এসে ধীরে দরজাটা খুলে দিল দৃষ্টি। কাচের মতো স্বচ্ছ চোখ দুটোতে একরাশ বিষণ্ণতা জমে আছে, মুখখানেও যেন ক্লান্তির ছাপ। আফরা চুপচাপ ঢুকে পড়ল ঘরের ভেতরে। ঘরের ভেতরে ঢুকতেই অদ্ভুত এক গুমোট ভাব। দরজা জানালা সব বন্ধ করে রাখা, বাইরের আলোও ঢুকতে পারেনি ঠিক মতো। হঠাৎ করে থমকে দাঁড়িয়ে বলল, আরে, এত অন্ধকার কেন ঘরটায়? একটু আলো জ্বালাও তো।
দৃষ্টি চুপচাপ জানালার দিকে এগিয়ে গেল। জানালার শিক খুলতেই এক চটাক হাওয়া অপেক্ষায় ছিল বহুক্ষণ। সে এক দারুণ দমকা ফুস করে ঢুকে পড়ল ঘরের নিঃশ্বাসে। ঘরটা হঠাৎ করে জীবন্ত হয়ে উঠল। দৃষ্টি জানালার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। হাওয়ার ঝাপটায় তার শরীরটা একটুখানি কেঁপে উঠল। চোখ দুটো নিজের অজান্তেই বন্ধ হয়ে এলো। সাথে সাথে তার দীর্ঘ দীঘল রেশমি চুল উড়ে উঠল হাওয়ার মাতাল শীষে। পেছন থেকে এই দৃশ্য দেখে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকলো আফরা। এতদিন দৃষ্টিকে সে পুরোপুরি দেখেনি। দুটি কেবল চেনা চোখের দেখা। তারও মাঝে ছিল নিজেকে আড়াল করার প্রবল অভিপ্রায়। কিন্তু আজ, আজ আকাশী নীলের কোমল ঢেউয়ের ওপর হাঁটুর কাছাকাছি নেমে আসা এই চুলের স্রোত অপরূপ বিমুগ্ধতা এনে দিল আফরার মনে। অপরূপ অনাহূত এক মুগ্ধতা। দৃষ্টি জানালার ছায়া থেকে সরে এসে তাকালো আফরার চোখে। আর তাতেই যেন আফরা খানিকটা নড়ে উঠল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না আফরা। আফরা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তবুও মনে হচ্ছে তার চেতনা হেঁটে যাচ্ছে কোনো দূর অজানায়। এই দৃশ্য কি চোখের ভ্রম? সে কি সত্যি এক রক্তমাংসের মানুষকে দেখেছে, নাকি ঠিক তার সামনে বিকালের আলোয় দাঁড়িয়ে আছে আকাশের বুক থেকে ঝরে পড়া এক আসমানি পরী? এমন রূপ, এমন নির্মল বিভা তার কল্পনার পাশ কাটিয়ে কখনো আসেনি। আসমানি রঙের ঢেউ খেলানো কাপড়, আর তার গায়ে ঝুলে আছে ধীর বাতাসের মতো। ভেতরে পরা সাদা ব্লাউজে তাকে আরো নির্মল, আরো উজ্জ্বল লাগছে। চুলগুলো আধা ভেজা, আধা শুকনো, তাতে বাতাস লাগতেই রূপকথার ঝর্ণাধারার মতো উঠে দাঁড়ালো এক একটা আলগা পাঁজর ভেদে ঢুকে যাওয়া শিহরণ হয়ে। কপালের উপরে কয়েকটা চুল গড়িয়ে এসে একটা বুনো আবেশে ছড়িয়ে দিয়েছে মুখে। আর সেই মুখ, দুধে আলতা গায়ের গড়নে রক্ত যাওয়া ছুঁয়ে থাকা এক চিরন্তন রাঙা। দৃষ্টির বড় বড় চোখ দুটো দেখে মনে হচ্ছে নিখিলের সব গল্প লুকিয়ে রেখেছে সেখানে। পাপড়িতেও গাঢ় রাতের ছায়া। চোখের মণি দুটো একা বসে চন্দ্রমুখী ফুলের মতো চেয়ে আছে আফরার চোখে চোখ। ঠোঁট জোড়া নবকুড়ি গোলাপির পাপড়ির মতো হালকা কাঁপছে নীরব বাতাসে। এই মুখে, এই চোখে, এই স্তব্ধতা জুড়ে যে কি এক অপার মায়া, তার বিশ্লেষণ করতে পারল না আফরা। এত সৌন্দর্য, এত মায়া এক শরীরের মধ্যে কিভাবে ধারণ করে রেখেছে দৃষ্টি? তার বুকের ভেতর দিয়ে যেন এক অনুচ্চারিত ঢেউ বয়ে গেল। এক মুহূর্তে মনে হলো সে যদি মেয়ে না হয়ে কোনো পুরুষ হতো, তবে এই দৃষ্টিকে দেখে সে নির্ঘাতই প্রেমে পড়ে যেত। না, প্রেমে না, সে হয়তো সরাসরি লুটিয়ে পড়তো এই রূপের কাছে। নিজেকে আর ধরে রাখতে পারল না আফরা। শব্দগুলো গলায় আটকে ছিল অনেকক্ষণ ধরে। অবশেষে মুক্তি পেয়ে দোলা দিয়ে উঠল চারপাশে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দৃষ্টি তুমি, তুমি এতটা সুন্দর! আফরার কণ্ঠে বিস্ময়ের চেয়েও বেশি বিহ্বলতা। যেমন করে কেউ হঠাৎ চাঁদের খুব কাছাকাছি চলে গেলে বলে ওঠে, এই চাঁদ এত কাছে! কথাগুলো সরাসরি গিয়ে পড়ল দৃষ্টির নরম হৃদয়ের ওপর। সে লজ্জায় একটু চমকে উঠল। অন্তর্গত স্নিগ্ধতায় ঢেউয়ের মুখটা যেন নিচু করে ফেলল। তবুও তার সেই অনুচ্চারিত জবাব উঠে এলো নাকের ডগায়। ধীরে ধীরে লাল হয়ে উঠছে তার সারা মুখ, ঠিক স্নো হোয়াইটের গাল চুম্বন করা গোলাপের পাপড়ি। আফরার মনে হলো সে সত্যি কোনো মোমের পুতুলকে দেখছে, যাকে স্পর্শ করলেই গলে যাবে, ভেঙে পড়বে কাচের মতো হিম শীতল কোমলতায়। কি বলছেন আপু আপনি? দৃষ্টি অস্থির স্বরে বলে উঠল কথাটা। কখনো কারোর প্রশংসা পেতে সে অভ্যস্ত নয়, তবুও আফরার চোখে তার প্রতি যে নির্ভেজাল বিস্ময়, তা তাকে লজ্জায় ভীতিতে জড়িয়ে ধরেছে। ঠিকই বলছি দৃষ্টি, তোমার মতো রূপ আমি এর আগে দেখিনি। তুমি যেন চুপ করে থাকা কোনো
জলজ ফুল, যাকে কেউ ছুঁতেও ভয় পাবে, আবার একটা বার স্পর্শ করার তাগিদে হাঁসফাঁস করবে। দৃষ্টি চুপ করে থাকলো কিছুক্ষণ, ভাষাহীন হয়ে, শুধু মৃদু হাসির ছায়া খেলে গেল তার ঠোঁটে। চোখে জমে উঠল একরাশ অবাক ভাব, আর নাকের ডগা ততক্ষণে গোলাপি ছায়া ছুঁড়ে ফেলেছে। আফরা বুঝে গেল আর কথা বাড়ালে মেয়েটাই পুরোটাই গলে অস্থির হয়ে যাবে। সাবধানে এগিয়ে এসে তার হাতটা ধরে টেনে বসিয়ে দিল খাটে। এরপর হেসে বলে উঠল, থাক, এত লজ্জা পেতে হবে না। দেখি তো কোথায় কেটেছে। আমি ঠিক আছি আপু, আপনি শুধু শুধু কষ্ট করছেন। নরম গলায় আপত্তি করলো দৃষ্টি। আফরা এবার একটু কঠোর সুরেই বলে উঠল, বেশি কথা বলো না তো, হাতটা বাড়াও দেখি। বলেই দৃষ্টির হাতটা ধীরে ধীরে টেনে নিল আফরা। হাতের ক্ষতটার জন্য একটা হাফ হাতার ব্লাউজ পরেছিল সে, তাই ক্ষতটা দেখতে অসুবিধা হলো না আফরার। দৃষ্টি একটা সুতির কাপড় বেঁধে রেখেছে সেখানে। আফরা সাবধানে সেই কাপড়টা খুলে দিল সেখান থেকে। কাপড়টা সরাতে গিয়েই টান টান হয়ে ওঠা ত্বকের নিচ থেকে রক্ত ধীরে ধীরে ঝরে পড়তে শুরু করলো। নিষ্পাপ ক্ষতটা আবারও জীবন্ত হয়ে উঠেছে। আফরা হাত দিয়ে সযত্নে অ্যান্টিসেপটিক লাগাতে লাগলো। এত খামখেয়ালি কিভাবে থাকতে পারো? এইভাবে রেখে দিলে তো ইনফেকশন হওয়ার কথা, বুঝতে পারো না? একটু সাবধান তো হতে হয়। কথাগুলো তির্যক তীর হয়ে ছুঁয়ে গেল দৃষ্টির মনে। আফরার একটুখানি যত্ন, দৃষ্টির মন কাড়ল। এইদিকে দৃষ্টি চোখ মুখ টান টান করে শক্ত করে বন্ধ করে রেখেছে। জ্বলনির বেদনায় যেন পুরো শরীর ঝাঁকুনি খাচ্ছে। এই তীব্র জ্বালার ভয়ে হাতের ক্ষতটা যেন ব্যান্ডেজ দিতে অস্বীকার করছিল সে। জানালার ফাঁক দিয়ে উজান চুপচাপ তাকিয়ে আছে। কেন দেখছে নিজেও বুঝতে পারছে না, শুধু এক অদ্ভুত ঘ্রাণ ভরা আনন্দ পাচ্ছে সে। কোনো নিষিদ্ধ সুখের ছোঁয়া মেলাচ্ছে তার মনে। নিজেকে বোঝাচ্ছে মেয়েটা যে তার জন্য আঘাত পেয়েছে, আদৌ যে অন্য কিছু তা ভাবতে পারছে না সে। দৃষ্টির ভয়ার্ত ব্যথায় ভরা মুখমণ্ডলও দেখতে অদ্ভুত সুন্দর লাগছে উজানের কাছে। চোখের পাতাগুলো মৃদু স্পন্দিত হচ্ছে, শরীরের ভেতরের থেকে এক একটি অনুভূতি আলতো করে ছুঁয়ে যাচ্ছে তার রূপরেখায়। ঠোঁটের জোড়া হালকা খেলে গেল, আর এক মৃদু একটা আওয়াজ ফিসফিস করে বয়ে যাচ্ছে। নাক আর গাল রক্তিম টমেটোর মতন লালিমায় রঙিন হয়ে উঠেছে। নিঃসন্দেহে অসাধারণ এক রূপ, যার সামনে কোনো শিল্পীর পলকই ঠেকবে না। ইস ইস, এত সুন্দর কেন এই মেয়েটা? উজানের মনে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে। আগে কখনো চোখে পড়েনি, নাকি সে চোখের সামনেই ছিল, কিন্তু নিজের ইচ্ছে মতো দেখতে চায়নি। আজ কেন হঠাৎ করেই এত আকৃষ্ট হলো তার মন? কেন এত আয়োজনে, অজানা আয়োজন সৌন্দর্যের সামনে সে হারতে চায়, যুগ যুগ পার করে দিতে চায় শুধু তাকিয়ে। সব মিলিয়ে সে নিজের মনের ভেতরই একটা অদ্ভুত ঝড় অনুভব করলো, যা তাকে নিজেকে আরো বেশি অবাক করে দিল। অমন এক অনুভূতি যা স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করা কঠিন। হঠাৎ আনমনে সে হাসি ছড়ালো, নিজের মধ্যকার গোলকধাঁধার সঙ্গে ঠাট্টা করলো খানিকটা, কিন্তু দৃষ্টির চোখ খুলতেই দ্রুত সেখান থেকে কেটে পড়ল। যদি দৃষ্টি দেখে ফেলে তাহলে তার সম্মানে দফা রফা হয়ে যাবে। দৃষ্টির সামনে এত ভাব দেখানোর তখন লজ্জায় পরিণত হয়ে যাবে। হাতে ভালোভাবে ব্যান্ডেজ করে দিয়ে উঠে দাঁড়ালো আফরা। তখনই দৃষ্টি বলে উঠল, আপু, আপনারা এসেছেন, কিন্তু একটু সময়ও দিতে পারিনি আপনাদের। সেটার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু কিছু লাগলে আমাকে অবশ্যই জানাবেন। আফরা হেসে উঠল, আপাতত আমাদের কিছুই প্রয়োজন নেই, হলে অবশ্যই জানাবো। গল্প করতে চলে আসবেন কিন্তু, বলেই হেসে উঠল দৃষ্টি। আফরা একটু ভাবুক হয়েই বলে উঠল, আচ্ছা,
এই বাড়িতে তোমরা কয়েকজন ছাড়া কি আর কেউ নেই? আছে তো, উজান ভাইয়া, ওনার এক চাচা আছে, উনি দেশের বাইরে থাকে, আর ওনার একটা মেয়েও আছে। উজান ভাইয়ার চাচি আর চাচতো বোন বেড়াতে গেছে, চলে আসবে 2-1 দিনের মধ্যেই। ও আচ্ছা, আমি যাই, পরে আসবো তাহলে। আচ্ছা। আফরা হেসে বেরিয়ে যাবে এমন সময় দরজার কাছে দাঁড়িয়ে আবারও বলে উঠল, একটা কথা বলি কেমন? তুমি আবার লজ্জা পেও না কেমন? কি কথা? তুমি আসলেই মাতাল করা সুন্দর। যে তোমার ভালোবাসা পাবে সে নিঃসন্দেহে জিতে যাবে। আজকে থেকে তোমাকে আমি রূপচন্দ্রিমা বলেই ডাকবো। আফরার মুখের কথাগুলো শেষ হতেই দৃষ্টি হেসে উঠল। কি অপার্থিব সেই হাসি! এক মুহূর্তের জন্য চারপাশ থমকে গেল। সময়ও তার হাসিতে মোহিত। সেই হাসির আলোয় মুখখানা আরো দীপ্ত হয়ে উঠল। তারপর চোখ তুলে এক গাঢ় দৃপ্তিতে আফরার চোখে চেয়ে দৃষ্টি ধীরে বলে উঠল, রঙে রং, ছলে ছলনা, ভালোবাসা কিন্তু সবার সয় না। রূপের মাঝে যার চাঁদ ঝরে, ছোবল দেয় সেই বিষের ঘোরে। যেই রূপে সে রূপচন্দ্রিমা, একই বিষে বিষচন্দ্রিমা। আখড়া অবাক নয়নে তাকিয়ে আছে দৃষ্টির দিকে। দৃষ্টির মুখে হাসি এখনো বিদ্যমান, একটুও কমেনি মুখের হাসি, বরং আরো কিছুটা প্রশস্ত হয়েছে সেই হাসি। আখড়াও এবার মৃদু হাসল। তার ঠোঁটে খেলা করলো এক কিশলয় আত্মবিশ্বাস। বিষচন্দ্রিমাটা ঠিক যায় না তোমার সাথে, রূপচন্দ্রিমাটাই ঠিক আছে। বলেই সেখান থেকে চলে গেল সে। দৃষ্টি একবার আয়নার দিকে তাকালো। আয়নায় যে মুখ, তা সত্যিই অপূর্ব। এক আশ্চর্য রূপবতী, এক বেদনাদগ্ধ রূপকথা। ভাই, আপনি সারাদিন কই ছিলেন? ঘটনা তো একটা ঘইট্টা গেছে। ছেলেটার উত্তেজনায় ভেজা কণ্ঠে সাইফ তার হাতে ধরা চায়ের কাপে এক চুমুক দিল। তাকালো ধীরে। তার চাহনি বিষণ্ণ দুপুরের মতো নিস্তেজ। কিছু বলার আগেই ছেলেটা আবারও হন্তদন্ত হয়ে বলে উঠল, আপনারে কতবার কল দিছিলাম ভাই, কল তো ধরলেন না। আজকে বিশাল একটা ঘটনা ঘটছে, বিশাল। সাইফের ধৈর্যের সুতো এবার যেন চায়ের ধোঁয়ার সঙ্গে উড়ে গেল। চোখে একরাশ বিরক্তি নামিয়ে প্রশ্ন করল ঠান্ডা গলায়, সেই কখন থেকে তুই ঘটনার প্যাচাল পাল্টাছিস? আসল ঘটনা কি হইছে সেটা বল, আর নইলে সামনে থেকে সর। আজকে ভাবি আমারে একটা থাপ্পড় দিছে। শব্দটা বাতাস ছেদ করে সাইফুলের বুকের ঠিক মাঝ বরাবর এসে আঘাত করল। চোখে মেলে ছেলেটার দিকে চমকে তাকালো সাইফ। হাতে থাকা চায়ের কাপটা তার রাগের ভার সহ্য করতে না পেরে ছ্যাঁক করে মাটিতে ছিটকে পড়ল। আর ঠিক পর মুহূর্তেই সাইফ ঝাঁপিয়ে পড়ে ছেলেটার কলার চেপে ধরল। চোখে আগুন, চোয়ালে কামড়ে দাঁতে দাঁত চেপে গর্জে উঠল সে, ওই, কি করতাছস তুই? আমারে জানা রে, কি করছস বল? বিরক্ত করছস? খারাপ কথা বলছস? নাকি চোখ তুলে তাকাইছস? কি করছস বল আমাকে। কণ্ঠে হুংকার, চোখে দহন। সাইফ এমনভাবে কলার চেপে ধরেছে, ছেলেটার নিঃশ্বাস পর্যন্ত বুকের মাঝে আটকে গেছে। চোখ ফুলে উঠেছে, মুখে রক্তচ্ছাপ। প্রাণপণে ছেলেটা হাত পা ছুড়ে মুক্তির চেষ্টা করছে, কিন্তু সাইফের হাত পাথর হয়ে বসে আছে তার গলায়। এমন একটা অবস্থা দেখে পাশে দাঁড়িয়ে থাকা আরো দুজন ছুটে এসে টেনে ধরল সাইফকে। তাদের মুখে আতঙ্ক। মিনতির মিশেলে বলে উঠল, ভাই ভাই প্লিজ, ও ভাবির কিছু বলে নাই, শুরু থেকেই এটা শুনলেন, আগে আগে শোনেন তো ভাই। কিন্তু সাইফের চোখে রক্ত জমাট বেঁধেছে। তাকে ধরে রাখাটা পাগলা ষাঁড়ের রাগ থামানোর মতো সম্ভব না। তবুও বাধ্য ছেলেগুলো টেনে ঘামে ভয়ে আর অনুনয়ের ছেঁড়া গলায় কোনো রকমে থামালো তাকে। সাইফ থেমেছে বটে, কিন্তু সেই থামা
হিম শীতল আগ্নেয়গিরির আগের স্তব্ধতা, চোখে এখনো আগুনের রেখা, কণ্ঠে রক্ত মেশানো কাজ। সে ধীরে ধীরে ছেলেটার দিকে ঝুঁকে তার বলে উঠল, ভালোই ভালোই সব বলে ফেল। আমার ময়না পাখিরে কি করছস? আর যদি একটুও ঘুরাইয়া বলস, খুন কইরা এইখানেই পুঁতে রাখবো। ছেলেটা হাঁপাতে হাঁপাতে এক প্রায় হাঁপ ধরে উঠে বলল, ভাই, ভাই প্লিজ, আমি কিছু করি নাই। একটা পোলার লগে গ্যাঞ্জাম হয়েছিল ভাই, ওই পোলারে মারতে গেছিলাম, হঠাৎই ভাবি আইসা পড়ছে, ওনার হাতে ব্যথা লাগছে তখন। আমরা কেউই জানতাম না ভাবি ওইখানে আসবে। আমি তো জাস্ট জিজ্ঞেস করেছিলাম ভাবি এখানে কি করেন। তখনই ভাবি আমারে একটা থাপ্পড় দিছে ভাই। আমার কোনো দোষ নাই ভাই, আল্লাহর কসম, আমি কিছু করি নাই। অন্য একটা ছেলের কথা শুনতেই সাইফের মাথায় ঠিক তখনই বিস্ফোরণের আগুন জ্বলে উঠল। চোখ লাল, রক্তছাপ, গলায় শিরায় টগবগ করছে। দৃষ্টি কোনো ছেলের জন্য ব্যথা পাইছে, এই একটা ভাবনা তার সমস্ত হৃৎপিণ্ডের হিংস্রতা দিয়ে পিষে দিল। না, দৃষ্টি এমন না। দৃষ্টি কোনো ছেলের জন্য আগ বাড়িয়ে ঝামেলায় যাবার মেয়ে না। দৃষ্টির ব্যাপারে এই ধারণা সাইফের আত্মসম্মানকেও অপমান মনে হলো। চোখের শিরা ফুলে সাইফ আবারও ছেলেটার দিকে তাকিয়ে গর্জে উঠল, কোন ছেলের জন্য তোদের ভাবি ঝামেলায় ঢুকেছে ভালো করে বলতো। ওই ছেলের খুলি খুলে দেখুম মগজে কি তার। ছেলেটা এবার কিঞ্চিৎ অভিমান নিয়েই চোখ নিচু করে হালকা গলা কাঁপিয়ে বলল, আমি আর কিছু কমু না ভাই, আপনি তো আগে থেকেই আমারে অবিশ্বাস করছেন। এই বলাটার সাথে সাথেই শটান একটা ঝড়ো চড় ছেলেটার গালে আছড়ে পড়ল। মনে হলো ঠিক মেঘে মেঘে বৃষ্টির বদলে বজ্রপাত হলো। আজ বেচারা দিনটাই মনে হয় গ্রহের দোষে বাঁকা। সকালে ঘুম ভাঙে মুখ ধুয়ে, আর বিকালে বাড়ি ফিরে যায় চড় ধুয়ে, গালি মাখিয়ে। কে কখন এসে চড় বসিয়ে দিচ্ছে, কেন দিচ্ছে কিছুরই আগাগোড়া ঠাউর করতে পারছে না সে। গালে হাত বুলাতে বুলাতে কাঁদো কাঁদো মুখে ভেজা চোখে তাকালো সাইফের দিকে। কিন্তু সাইফ এখন কষ্ট বা কান্না বোঝার মনস্থিরে নেই। তার মাথা এখন পুড়ে যাচ্ছে রাগের আগুনে। সাইফ গর্জে উঠে বলল, প্রেমিকার মতো অভিমান মারানো হইতেছে, শালা থাপড়াইয়া কান জ্বালাইয়া ফালামো। তাড়াতাড়ি বল, ওই ছেলেটাকে নাম বল, ওই ছেলের জন্মপত্র হাতে চাই আমার। ছেলেটা এবার গালে হাত রেখে কাঁচুমাচু মুখে গলার স্বর একেবারে হালকা করে বলে উঠল, ভাই, আমি চিনি না। ওই পোলা কইছিল ভাবি নাকি ওর হবু বউ, নাম কইল উজান, উজান চৌধুরী। উজান চৌধুরী বাড়ির পোলা হইব ভাই, ভাবির কোনো পরিচিত হইতে পারে। এক লহমায় সাইফের মুখের সমস্ত রক্ত টেনে নিল কোনো অদৃশ্য ছায়া। চোখ ফাঁকা হয়ে গেল, ঠোঁট শক্ত হয়ে এঁটে গেল একসাথে। উজান, নীরব তীক্ষ্ণ এক বিড়বিড়, কিন্তু সেই উচ্চারণে শতবর্ষের জমানো বিষ মিশে আছে। সাইফের ঠোঁট থেকে শব্দটা বের হতেই চারপাশের বাতাস কাঁপল এক অদৃশ্য আতঙ্কে। উজান, আবার এত বছর পর! এই নাম তার জন্য কাঁটার মুকুটের মতো, যার প্রতিটি শিরা গেঁথে আছে এক মৃতপ্রায় অধ্যায়ে। সাইফ নিজেকে সামলে নিতে চাইল, চোখটা বন্ধ করে এক গাল দীর্ঘশ্বাস ছাড়ল। শুভ্র পাঞ্জাবির হাতাটা গুটিয়ে নিল ধীরে ধীরে। যুদ্ধের আগে হাতাটা হালকা করছে সৈনিক। তারপর ছেলেটার দিকে তাকিয়ে চোখে অনাথ শান্ত এক বিষাক্ত হাসি ফুটিয়ে হাতের ইশারায় ডাকল। ছেলেটা আঁতকে উঠে দুই হাতে নিজের লাল হয়ে যাওয়া গালটা ঢেকে ফেলল। এইবার যদি ডান গাল যায়। কিন্তু সাইফ শান্ত গলায় বলে উঠল, আরে মারবো না রে, এই দিকে আয়। একটা হাত ছেলেটার ঘাড়ে রাখল স্নেহ মাখা ভঙ্গিতে, আরেকটা হালকা চাপ দিয়ে বলল, চল তোর ভাবিরে দেখে আসি। ছেলেটা থমকে গেল। এইমাত্র যে লোকটা তাকে চাপাঘাত করেছে, ইতিহাসের নাম লেখাতে বসেছিল, সেই এখন কাঁধে হাত রেখে হাসছে। লোকটার রাগের রং লাল আর হাসির রং ভয়। ভ্যাবাচ্যাকা খেয়ে সাইফের দিকে তাকিয়ে বলার মতো কিছুই খুঁজে না পেয়ে
চুপচাপ তার পিছু নিল। মনটা শুধু বলল, এই লোকের মতিগতি বোঝা ক্যালকুলাসের থিওরি মুখস্থ করার চেয়েও যেন কঠিন। ছেলেটার নাম ইমন। সাইফের ছায়ার মতো সারাক্ষণই পাশে ঘোরাফেরা করে সে। কে বলে ডান হাত। ইমন তো সাইফের নিঃশ্বাসেরও এক ধাপ আগে চলে। সবচেয়ে কাছের লোক, আস্তে করে বলা যায় ছোট ভাইয়ের মতো। তবে কাজের ভেতরে ভয়াবহ রকমের পাকা। সাইফকে ছাড়া তার দিনের শুরু হয় না, আর সাইফও ইমনকে ছাড়া কিছুই জানে না। এই ছেলেটার একমাত্র দায়িত্ব পুরো এলাকার খবর হজম না করে সাইফের কানে ঠিক সময়ে ঢুকিয়ে দেওয়া। কে কার সাথে দেখা করলো, কে কোন গলির মোড়ে কি ফিসফাস করলো, কার মুখে সিগারেট, কার চোখে সন্দেহ, সব থাকে ইমনের খাতায়। তবে খাতা চোখে দেখা যায় না, ওটা থাকে মাথার ভেতর। একটা জ্বলন্ত ডেটাবেস। সাইফের সাথে ছায়ার মতো লেগে থাকাই ইমনের একমাত্র কাজ। এই, তোরা কি করছিস সবাই? ঘরের কোনায় আসিফ, নয়ন, জিদান, তোবা চারজনে অর্ধবৃত্ত হয়ে বসে কি যেন একটা চুপি চুপি আলোচনা করছিল। আলোচনার রেশ তখনও কানে বাজছে। এমন সময় বৃষ্টির গন্ধে মতো আচমকা ঢুকে পড়ল আফরা। হাঁপাতে হাঁপাতে সে এক ভিন্ন জগৎ থেকে ফিরে এসেছে। কিরে, এমন হাঁপাতে হাঁপাতে কার পিছু ছেড়ে এলি? দুবার ঠাট্টা করলেও আফরার মুখ থেমে থাকা উত্তেজনায় রেখা মোছা গেল না। একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, মনে হলো না বললে ভয়ঙ্কর পাপ হয়ে যাবে, এজন্যই এলাম। চারজনে একসাথে তাকালো আফরার দিকে। মনে হচ্ছে ওর মুখে লেখা ইতিহাসের এক অবব্যাখ্যায় ঘটনা শোনার অপেক্ষায়। আফরা কোলের বালিশটা শক্ত করে চেপে ধরে বসল। চোখে মুখে এইমাত্র ভিন্ন গ্রহ থেকে ফিরেছি ধাঁচের একটা উত্তেজনা। কি রে বল, এমন মুখ বানিয়েছিস কেন? তোবার প্রশ্নে আফরা একবার চোখ মেলে তাকিয়ে গভীর শ্বাস টেনে ঘোষণা করল, আমি দৃষ্টিকে দেখেছি। এক মুহূর্ত নিস্তব্ধতা। তারপরেই সবাই একযোগে শ্বাস ছেড়ে বিরক্তির ছায়া ফেলল চেহারায়। নয়ন পাশ থেকে বলে উঠল, আরে ধুর, মানুষই তো দেখেছিস, উড়ন্ত জিন তো আর না। জিদান হাসতে হাসতেই বলে উঠল, এমন ভাবে বলছিস মনে হচ্ছে ভাগ্যক্রমে আসমানের অপ্সরা নেমে এসেছিল আর তুই চোখের দেখা পেয়ে গেছিস। আফরার চোখে আরো উজ্জ্বল হয়ে উঠল। সে গম্ভীর গলায় বলে উঠল, হ্যাঁ, ঠিক তাই, অপ্সরাই দেখেছি আমি। যদি তোরা ওকে দেখতেছিস তাহলে বুঝতি আমি ঠিক কি দেখেছি। তোবা এবার একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, মানে? মানে আমি ঠিকই বলছি, দৃষ্টি অসম্ভব সুন্দর। চোখের সামনে একেবারে আসমানের পরী যেন। এমন রূপবতী আমি আর এইটুকু বয়সেও দেখিনি। তুবা চোখ ছোট করে বলল, পাগল হয়ে গেছিস নাকি? পাড়া মহল্লায় এত সুন্দর মেয়ে হয় নাকি? মহল্লার মধ্যেই তো এত রূপবতী আছে শুনলে তো রূপচর্চার দোকানগুলোই লজ্জায় বন্ধ হয়ে যাবে। আফরাকে ব্যঙ্গ করে কথাটা বলে উঠল তুবা। আফরার এবার মুখে এক ধরনের নিখাদ ভাব এনে বলল, আমি ঠাট্টা করছি না তুবা। দৃষ্টিকে দেখে আমার আর বুঝতে বাকি নেই যে আমরা এতদিন প্রসাধনীর নিচে চাপা মুখগুলোকে সুন্দর বলে ভুল করতাম, কিন্তু দৃষ্টির এই সব কিছু থেকে আলাদা। তার চেহারায় বিন্দু মাত্র মেকআপের প্রলেপ নেই, তবুও এমন দীপ্তি যেন মেঘমুক্ত পূর্ণিমার চাঁদ। অসম্ভব সুন্দরী দৃষ্টি, তোদের সবার ধারণার থেকেও কয়েক ধাপ বেশি সুন্দর। কি এমন রূপ! এক নজর দৃষ্টিকে দেখে আফরা বাস্তবতা আর কল্পনার মাঝখানে থমকে গেছে। তার কথায় এক অদ্ভুত উন্মাদনা আর সংক্রামিত হলো বাকিদের মধ্যেও। নয়ন, জিদান আর আসিফ একটু আগেও যারা ঠাট্টা করলো তারা এখন চুপচাপ। আফরার বর্ণনায় এক অলৌকিক সৌন্দর্যের সাক্ষাৎ গল্প, কিংবা গল্পটা অদ্ভুত রকম বাস্তব। তুবা অবশ্য চুপ করে বসেনি, তার মনে এখনো সংশয়। চোখ ছোট করে ঠোঁটে ঠাস ঠাস ভাব এনে বলল, এই আফরা, তুই ঠিকঠাক আছিস তো? মাঝে মাঝে ভাবি
তোর চোখে হয়তো ফিল্টার বসানো, তাই যা দেখিস তাই এডিটের মতো লাগে। আফরা চোখ পাকিয়ে তুবার দিকে তাকালো, গলা নামিয়ে বলল, আমি কিছুই বাড়াবাড়ি করি না তুবা। আমি দৃষ্টির চোখে চাঁদ দেখেছি, মুখে দেখেছি প্রাচীন কোনো শিল্পীর নিখুঁত তুলির ছোঁয়া। তুই বাড়িয়ে বাড়িয়ে বলছিস আফরা। আফরা তুবার দিকে এমনভাবে তাকালো মনে হলো যেন এখনই একটা চটাস করে কষিয়ে দিবে। তবুও গলা নিচু করেই বলল, মোটেও না তুবা। তুই যদি একবার দেখতি, শুধু একবার তাকিয়ে দেখতি দৃষ্টিকে, তাহলে বুঝতি আমি কিছুই বাড়িয়ে বলিনি। তুবা ভুরু কুঁচকে বলল, তুই এবার একটু অতিরিক্ত বলছিস না আফরা? আফরা গম্ভীর মুখে মাথা ঝাঁকালো। মোটেও না তুবা। দৃষ্টিকে দেখার পর আমি বুঝেছি রূপকথার রাজকন্যার মানে কি। ওর চোখে এমন এক নিশ্চিম গভীরতা, তাতে ডুবে গেলে সাঁতার জানা লোকটাও হাবুডুবু খাবে। চোখ দুটো নিস্তব্ধ জ্যোৎস্না রাতের কুয়াশায় মোড়ানো জলরাশি। তুবা এবার কিছুটা চুপ, কিন্তু তুবার চুপ মানে যুদ্ধবিরতি বা পরাজয় না। সে ঠোঁট কামড়ে বলল, তাহলে তো দেখতেই হবে মেয়েটাকে। আফরা হেসে ফেলল, দেখবি, দেখলেই বুঝবি। আর দোষ দিবি না আমায়, বরং আমারে ধইরা বলবি তুই ঠিকই কইছিলি, রূপে ভরা একখান রূপকথা দেখিয়ে আসছি। পাশ থেকে নয়ন ফিসফিস করে জিদানকে বলল, ভাই, দৃষ্টিরে না দেখলে মনে হয় আমাদের লাইফটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে থাকবে। কিছু কালার লাগে ভাই, কিছু উজ্জ্বলতা। জিদান মাথা নেড়ে বলে উঠল, দৃষ্টিকে না দেখলে আমার জিন্দেগির দৃষ্টিভ্রম হয়ে যাবে রে ভাই। একবার তো দেখতেই হবে। মাঝের থেকে আসিফ নিজেকে লয়াল আর জেন্টলম্যান প্রমাণ করতেই ফিসফিস করে উত্তর দিল, দৃষ্টি যদি এমন হয় তাহলে পলক পরানোর গন্যা আমাদের দোস্ত। দেখতে হবে না আমাদের, বাদ দে না। তুই চুপ থাক বেডা, বলেই আসিফকে ধমকে উঠল নয়ন। সবাই যখন দৃষ্টির সৌন্দর্যে মুগ্ধ হবার প্রস্তুতি নিচ্ছে, তুবার ভেতরে তখন বাজছে ভিন্ন সুর। দেখতেই হবে মেয়েটাকে। এমন কি রূপ হলো যে আফরা বেহুশ। একটা অদ্ভুত জেদ চাপল তার। তুবা মনে মনে বলে উঠল, দেখবো ঠিকই, কিন্তু আমিও প্রমাণ করেই ছাড়বো চাঁদ বলে যেটা ভাবছো ওটা আসলে হাই পাওয়ার টিউবলাইট। ছেলেগুলোর মনেও জল্পনা, কে আগে দেখবে দৃষ্টিকে। তুবা তো এক পা আগেই, আর ছেলেগুলো দৃষ্টি তো তাদের সামনেই ঠিকভাবে আসেও না, এইভাবে নিজের চেহারা দেখাবেও না। তাহলে তাদের বোধহয় ইচ্ছেটা ইচ্ছেই থেকে যাবে নাকি? তাদের মধ্যেও কেউ কেউ তোবার মতোই গোপনে ছক কষছে। এখন শুধু সময়ের অপেক্ষা, রূপের সাক্ষাৎ হয় কিনা, আর কার ভাগ্যে পড়ে সেই দৃষ্টির মুখোমুখি হওয়ার সুযোগ। চৌধুরী বাড়ির দোতলার ঠিক একেবারে কোণার ঘরটা অন্য 10টা ঘরের মতো নয়, বড় নয়, বিলাসী সাজও নেই, তবুও তার ভেতরে গুমরে কাঁধে সময়, আর নীরবে বেঁচে থাকে এক জীবন্ত আত্মা। এটা দৃষ্টির ঘর না, না, ভুল হলো, বইয়ের ঘর। আর এই ঘরের পুরো ধমনীতে কেবলই বইয়ের পাতার শব্দ। বই ভালোবাসে দৃষ্টি। ভালোবাসে মানে এই না যে সে গল্প পড়ে সময় কাটায়, সে বই পড়ে বেঁচে থাকে। তার বাবার রক্তেই মিশেছিল এই অভ্যাস। তিনি ছিলেন নীরব পাঠক, শব্দের জাদুকর। বই ছিল তার কাছে ধ্যানের মতো। আর সেই ধ্যানের উত্তরাধিকার সূত্রে এসে নিভে যাওয়ায় আগেই জ্বলে উঠেছে দৃষ্টির ভেতর। তাদের বাড়িতেই তার বাবার একটা বড় লাইব্রেরি ছিল। একটা সময় ছিল যেখানে সকালবেলা চায়ের কাপে ধোঁয়ার পাশাপাশি উঠত বইয়ের পাতার গন্ধ। কত হাজার বই ছিল সেখানে, কত সেলফ, কত গল্পের ঘর। এখন কেমন আছে সেই লাইব্রেরি দৃষ্টি জানে না, জানার ইচ্ছেও করে না সব সময়। কারণ কিছু স্মৃতি জ্বলন্ত প্রদীপ হয়ে চলে থাকুক, আর কিছু থাকুক মনের কোণে সযত্নে ঢাকা ধুলোমাখা বাক্সের মতো। তবে দৃষ্টির স্বপ্ন খুব স্পষ্ট, নিজের একটা লাইব্রেরি হবে। শুধু ঘর নয়, একখানা বিশাল মহল হবে বইয়ের। সেখানে থাকবে হাজার হাজার বই, বইয়ের ঘ্রাণে মোড়া হবে বাতাস। ছাদ থেকে নামবে
কাঠের ঝুল বারান্দা আর টেবিলের ওপরে পড়ে থাকবে পঠিত অপঠিত কত শত পৃষ্ঠা। এমন একটা লাইব্রেরি যেটার নাম উচ্চারণ করলেই শহরের জ্ঞান পিপাসুরা চোখটা বন্ধ করে নিঃশ্বাস নেবে। এই স্বপ্ন দৃষ্টির বহুদিনের, আর দৃষ্টি শপথ করেছে সে এটা করবেই। কারণ এই স্বপ্নে শুধুই ইট কাঠ নেই, আছে বাবার মতো হয়ে ওঠা এক দুরন্ত ভালোবাসা, তার লালসা। আর সেই লালসার আগুন জেনে আজও বইয়ের পাতার নিচে মুখ গুজে বসে থাকে দৃষ্টি। প্রায় প্রতিদিনের মতো আজও সে এসেছে তার প্রিয় আশ্রয়ে, চৌধুরী বাড়ির কোণার বইয়ের ঘরটিতে। দিনভর ব্যস্ততার ফাঁকে সময় হয়ে ওঠেনি, তাই রাতের নিস্তব্ধতাকে বেছে নিয়েছে। দৃষ্টি ধীরে ধীরে ঘরে পা রাখল, পেছনের চুল গুজে রাখা চোখ জোড়া, একটু ক্লান্ত, তবুও বইয়ের ঘ্রাণে ঢুকতেই প্রাণ ফিরে এলো যেন। বইয়ের স্তূপে হাত চালিয়ে সে খুঁজে বেড়াচ্ছে একটা পুরানো, হলুদ মলিন হয়ে আসা প্রচ্ছদ বই। তখনই ছটফট করে হঠাৎই নিভে গেল সব আলো। পুরো চৌধুরী বাড়ি অন্ধকারে ডুবে গেল। দৃষ্টি কেঁপে উঠল। মুহূর্তে বুকের ভেতরে ছুটে চলল হৃৎপিণ্ড। চারপাশ এক নিমিষেই জমাট বেঁধে গেল নিস্তব্ধতায়। আর তখনই বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে পাতায় পাতায় দৃষ্টি খুঁজছে এক বিস্তৃত স্বপ্নের চাবিকাঠি। হঠাৎই ঝটকা দিয়ে নিভে গেল চারপাশের সব আলো। এক মুহূর্তের জন্য দৃষ্টির দেহ হালকা কেঁপে উঠলেও তার মন অবিচল। এই বাড়ির প্রতিটি খুঁটিনাটি, প্রতিটি কর্নার তার পরিচিত। কেমন এক ঘনিষ্ঠতা রয়েছে এই অন্ধকারের সঙ্গে। আলো আর অতিথি, আর অন্ধকার আপন ভিটে। সে পা টিপে টিপে এগিয়ে এলো টেবিলের পাশে। সেখানে ছোট্ট একটা কাঠের ড্রয়ার আছে, যেটার ভিতরে মোমবাতি রয়েছে, অন্ধকারে আলো খোঁজার গোপন গুহা। আর এই মোমবাতি তার বহু একাকী সন্ধ্যার সঙ্গী। বহুবার আলো জ্বালিয়ে সে পৃষ্ঠায় পৃষ্ঠায় খুঁজে ফিরেছে শব্দের জ্যোৎস্না। দৃষ্টির সাবধানে ড্রয়ারটা খুলে হাত বাড়ালো ভেতরে। তার আঙ্গুলে ঠেকলো একটুখানি মোমবাতি, ঠান্ডা আর মসৃণ, কিন্তু দিয়াশলাইটের খোঁজে হাতড়ানোর বাড়ালো। আর সে এবার আন্দাজ করে টেবিলের ওপরে হাত বুলাতে লাগলো। তক্তার উপরে আঙ্গুলের ছায়া ছুঁয়ে বেড়াতে লাগলো চুপি চুপি, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, কোণ থেকে কোণ। কিন্তু না, দেশলাইটের প্যাকেটটা মনে হয় হাওয়ায় মিশে গেছে। অন্ধকার ঘন হয়ে এলো আরো। একটা দীর্ঘশ্বাস ছাড়ল দৃষ্টি। সেই দীর্ঘশ্বাস না বলা এক ক্লান্তির ছায়া হয়ে ঠান্ডা হাওয়ার মতো করে বেরিয়ে এলো দৃষ্টির বুকের গহীন থেকে। আলো নেই, আশার আভা নেই, তাই হয়তো নিঃশ্বাসও হয়ে উঠেছে একটু ভারী। দৃষ্টি ঠিক করলো এখন ঘর ছেড়ে বেরিয়ে যাবে। ঠিক তখনই অন্ধকারের বুক চিরে ভেসে এলো এক অচেনা নিঃশ্বাস, ঠিক তার ঘাড় বরাবর। ঠান্ডা ভারী, একেবারে কাছ থেকে আসা নিঃশ্বাসের তরঙ্গের গা শিউরে উঠল সেই দৃষ্টির। মুহূর্তেই থেমে গেল তার সমস্ত কার্যকলাপ। দৃষ্টি দাঁড়িয়ে রইল নিস্পন্দনে। এতটাই স্তব্ধ হয়ে গেল, মনে হচ্ছে দেহ নয়, এক পাথরের খোদাই মূর্তি দাঁড়িয়ে আছে। সময়টাও থেমে গেছে কিনা কে জানে। নিঃশ্বাসটা এখন আরো কাছে, আরো গভীর। তার ঘাড়ের পেছনটায় আবছা কোনো অস্তিত্বের শ্বাসের ভার বইছে। ভয়ে গাঢ় ছায়া তার অভ্যস্ত সাহসের মাঝখানে দাঁড়িয়ে। দৃষ্টি প্রস্তুত হচ্ছিল, চুপচাপ অপেক্ষা করছিল। ঠিক যে মুহূর্তে অচেনা অস্তিত্বটা একটু এগোবে অন্ধকার করে, সে তখন ঝাঁপিয়ে পড়বে, তার অস্তিত্ব রক্ষা করবে এক দুঃসাহসী প্রচেষ্টায়। কিন্তু তাকে চমকে দিয়ে হঠাৎই নিঃশ্বাসের ভার সরে গেল পাশ থেকে। নিশ্চিহ্নে কেউ বা কিছু সরে গেল অন্ধকারের গভীরে। চারপাশে আবার নেমে এলো এক রহস্যময় নিস্তব্ধতা। দৃষ্টি এখনো এক জায়গায় স্থির, ভাবছে সত্যি কি কেউ ছিল, নাকি ভয়, ক্লান্তি আর কল্পনায় মিলিত প্রতারণা।
তবুও নিশ্চিন্ত হতে এক হাত রাখলো টেবিলের ওপর, আর ঠিক তখনই তার আঙ্গুলে ঠেকে গেল কিছু একটা ধাতব, গা শীতল অথচ পরিচিত। আঙ্গুলে ভালোভাবে টেনে নিয়ে স্পর্শ করতেই চিনে ফেলল এটা একটা লাইটার। দৃষ্টি অবাক হলো। আসলে অবাক হওয়াটাই স্বাভাবিক। সে তো জানে এই ঘরে কখনো লাইটার রাখেনি সে, কেবলই দেশলাইটের কাঠিগুলোকেই আপন করে রেখেছে সবসময়। সেই কাঠির টুকরোতেই লুকিয়ে থাকে তার একান্ত কিছু স্মৃতি, অভ্যাস, নির্ভরতা। তবুও আগুপিছু না ভেবে সিদ্ধান্ত নিল মোমবাতিটা জ্বালিয়েই ফেলবে। লাইটারটা এক চাপ দিতেই চট করেই একটুখানি শব্দ হলো, একটা ক্ষীণ আগুনের ঝলক, আর সেই আগুন পুরো স্তব্ধ রাত্রিকে খানিকটা গাঢ় করে তুলল, আর এক অনাহূত দাগ টেনে দিল নিস্তব্ধতার গায়ে। মোমবাতির আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। দেওয়ালে দেওয়ালে ঝুলে থাকা ছায়াগুলো ধরা পড়ে গেল। দৃষ্টি ধীরে ধীরে চোখ বোলালো ঘরের প্রতিটি কোণে, বইয়ের তাকে, জানালার পাশে। কিন্তু না, কিছুই নেই, কেউ নেই। তবুও দৃষ্টির মনে হচ্ছিল এই ঘরে কেউ ছিল। তার নিঃশ্বাসে, বাতাসের ভারে এক অদৃশ্য উপস্থিতির ছাপ এখনো রয়ে গেছে। সে নিশ্চিত কেউ এখানে এসেছে। এখনো কি সে আছে? এই স্বল্প সময়ের মধ্যেই যদি সরে গিয়ে থাকে, তবে গেল কোথায়? একটা গা ঘেঁষা জড়ো শ্বাস ছাড়ল, আর দৃষ্টি তাতেই যেন নিজেকে সামলে নিল। বেরিয়ে যাবে, ঠিক এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। সেই মুহূর্তেই দরজার কাছ থেকে এলো এক ফিসফিসের শব্দ। থমকে গেল দৃষ্টি। চোখের পাতা কাঁপল না একবারও। তবুও তার সমস্ত শরীর শক্তি যেন নিঃশেষ প্রশ্নভারে। কে? বাহিরে কেউ? নাকি চোর? তবে বাড়ির কেউ হলে এভাবে চোরের মতো আসবে কেন? মোমবাতির কাপা আলোর নিচে দৃষ্টি চারপাশে তাকিয়ে খুঁজে নিল একটা মোটা কাঠের লাঠি। ধীরে ধীরে সেই লাঠিটা তুলে নিল হাতে। এরপর সাবধানে সে ফু দিল মোমবাতির দিকে। নরম আলোটা এক মুহূর্তেই নিভে গেল, আর তার সঙ্গে নিঃশেষ হলো শেষ সুখটুকু দৃশ্যমানতা। চারপাশে ফিরে এলো সেই অন্ধকার, যেটার সাথে দৃষ্টির প্রাচীন বন্ধুত্ব। ধীরে ধীরে পা টিপে টিপে অন্ধকার চিরে এগিয়ে যেতে লাগলো দৃষ্টি। আওয়াজটা যেখানে থমকে দাঁড়িয়েছে, দৃষ্টিও ঠিক সেখানেই গিয়ে দাঁড়ালো, থামলো, আর অতঃপর চোখে না দেখেই হঠাৎই এক ঝটকায় বিস্ফোরণ হয়ে উঠল তার হাতের লাঠিটা। কোনো ঘোষণা নেই, কোনো সুযোগ নেই। সরাসরি দিক বিদিক ভুলে একের পর এক লাঠি বাড়িয়ে চালাতে শুরু করলো দৃষ্টি। কঠিন কাঠের বাড়িতে চারপাশে ভেসে উঠল অস্পষ্ট চিৎকার, আহ! আরে থামো, কি হচ্ছে কি? কিন্তু শব্দগুলো ব্যথার আঘাতে এলোমেলো, আধো আধো গলায় শোনালো। রাতটা কেঁপে উঠল এক অচেনা শোরগোলে। এমন আকস্মিক শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে এলো উজান। তার পেছনে পেছনে তোবা আর আফরাও বেরিয়ে এলো নিজেদের ঘর থেকে। তখনই এক ঝলক তীব্র আলো এসে পড়ল ঘরের ভেতর। বিদ্যুৎ ফিরে এসেছে। দৃষ্টির হাতের লাঠি স্থির হয়ে গেল মাঝ আকাশে। আলো পড়তেই পরিষ্কার দেখা গেল সামনে দাঁড়িয়ে থাকা তিনটা বেহাল দশার প্রাণ। একজন কাতর, একজন হকচকানো, আর আরেকজনের হাত পা গুটিয়ে ব্যথার নিকুচি করছে। দৃষ্টি থমকে গেল। সেকেন্ড খানেকের জন্যেই মাথার সমস্ত রক্ত উল্টো পথে বইল। দ্রুত দুই পা পিছিয়ে নিয়ে ঘুরে দাঁড়ালো সে। তারপর অস্থিরভাবে টেনে নিল মাথার আঁচলটা, আর সেই আঁচল দিয়ে ঢেকে ফেলল মুখখানা। তারপর হ্যাঁচকা গলায় বলে ফেলল, আরে আরে, আপনারা এখানে কি করছেন? জিদান হাত পা ডলতে ডলতে প্রায় কান্নার গলায় চেঁচিয়ে উঠল, সেটা মারার আগে জিজ্ঞেস করতে হতো না? অত্যন্ত দুঃখী স্বরে কথাটা বলে উঠল সে। একটু পরেই সে ব্যথা ভুলে যদি কাঁদতে বসে যায়,
তা দেখেও আশ্চর্য হতো না দৃষ্টি। এর মধ্যেই এসে গেল উজান। তুবা আর আফরাও পেছনে এসে হাজির। দরজাটায় গা ঘেঁষে দাঁড়িয়ে তারা থমকে গেল দৃষ্টিকে দেখে। আর আসিফ, নয়ন আর জিদান মেঝেতে লুটোপুটি খাচ্ছে। কেউ কোমর ধরে আছে, কেউ হাঁটুতে বালিশ মালিশ করছে। আফরার চোখ কপালে তুলে এগিয়ে গেল। আগে আসিফকে টেনে তুলল সে, আর উজান দুই হাতে একে একে নয়ন আর জিদানকে সামলে তুলতে তুলতে বলল, তোদের এই অবস্থা কি করে হলো? উজানের কথা শুনতেই আসিফ গরম চোখে তাকালো দৃষ্টির দিকে। ঠিক তখনই পাশ থেকে নয়ন চিৎকার করে বলে ফেলল, সেটা তোর বোনকেই জিজ্ঞেস কর, এই অবস্থা তো তার কারণেই। উফ, কি মারটাই না মারছে, হাড়গোড় সব ট্যাংরা হয়ে গেছে রে ভাই। জিদান বেচারা হা করে সবকিছু দেখছে, নিঃশ্বাস নিচ্ছে, মনের ভেতরে ব্যথা ঢুকে আছে তার। আসিফ হাঁটুতে হাত দিয়ে ডলতে ডলতে বলে উঠল, এই মেয়েটা ভয়ঙ্কর ভাই, অন্ধকারে পিটিয়ে আধমরা করে ছেড়েছে। ঠিক তখনই আফরা এগিয়ে এসে বলল, দৃষ্টি, তুমি ওদেরকে এইভাবে মারলে কেন? কি করেছিল ওরা? সবাই দৃষ্টির দিকে তাকালো। সে মুখের অর্ধেকটা আঁচল দিয়ে ঢেকে রেখেছে, চোখ দুটো শুধু উঁকি দিচ্ছে। দৃষ্টি একটু চোখ পিটপিট করে তাকিয়ে সরল গলায় বলে ফেলল, আগে ওনাদেরকে জিজ্ঞেস করুন আপু, ওনারা এই রাতের বেলায় অন্ধকারে ফিসফাস করে কি করছিল। সব চোখ এবার ঘুরে গেল নয়ন, আসিফ আর জিদানের দিকে। তিনজনের মুখেই চোর ধরা পড়েছে রকমের একটা ভঙ্গিমা। চোখ টিপে ঘাড় চুলকে কেউ পায়ের আঙ্গুল ঘষছে মেঝেতে, এমনভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যেন তারা একটা কবরস্থানের ভাষণ শুনছে। ঠিক তখনই দূর থেকে এসে হাজির হলো মরিয়ম বেগম। সে হাঁপাতে হাঁপাতে বলল, কি হয়েছে আম্মা? উজান বাবা, কি হয়েছে? এত শোরগোল কেন? বেগম তো মেলা ডরাইছে, আমারে পাঠাইলো দেখার লাইগা। মরিয়মের কথার উত্তরে উজান একবার তার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কিছু হয়নি খালা, আমরা এক্ষুনি কথা বলছিলাম তো তাই। যাও তুমি মায়ের কাছে যাও। মরিয়ম সন্দেহ ভরে চারপাশে তাকালো, কিন্তু কিছু না বলে ধীরে ফিরে গেল। তার বিদায়ের সাথে সাথে ঘরের বাতাস একটু ভারী হয়ে উঠল। উজান এবার এক পা এগিয়ে এলো, চোখে আগুন, ভুরু কুঁচকে বলে উঠল, কি করতে এসেছিস এখানে তোরা? সত্যি করে বলতো। তিনজনেই হাসলো। সত্যিকারের তিনজনেই আসলে সত্যিকারের আসামি। চোরের মতো করে মুখ করে একে অপরের দিকে তাকালো তারা। নয়ন আসিফের দিকে তাকালো, আসিফ জিদানের দিকে, আর জিদান বেহাল মুখে ফ্যাল করে তাকালো ফাঁকা দেওয়ালের দিকে। মনে হলো দেওয়াল ফেটে যদি বের হওয়া যেত রাস্তা মেলে। দৃষ্টি আস্তে করে হাতে থাকা লাঠিটা দরজার পেছনে রেখে গুছিয়ে দাঁড়ালো। তারপর কারোর দিকে না তাকাইয়েই বলে উঠল, পরের বার থেকে রাতের বেলা একটু সাবধানে চলাফেরা করবেন। এরকম ফিসফিস করে শুনলে চোর ভেবে আবারও মাইর খেতে পারেন। এই বলে গটগট পায়ে হেঁটে বেরিয়ে গেল দৃষ্টি। দৃষ্টি হেঁটে চলে যাওয়ার সাথে মানে মঞ্চ ছেড়ে প্রধান চরিত্র প্রস্থান। এবার জিদান কলার চেপে ধরল উজানের, এই শালা, সত্যি করে বল, এখানে কি করছিলি? নইলে এবার এক দফা আমার হাতে মাইর খাবি। জিদান ঘাড় টান করে পেছনে তাকালো। এই ফাঁকে আফরা এগিয়ে এসে আসিফের সামনে দাঁড়ালো, চোখে চর চর করে রাগের আগুন নিয়ে বলে উঠল, সত্যি করে বলতো, কি করতে এসেছিলি? নইলে কিন্তু এখন। আফরার কথায় আসিফ গলা নিচু করে বলে উঠল, আমার কি দোষ? ওরা দুজনেই পাগল হয়ে গিয়েছিল দৃষ্টিকে দেখতে। আমি কতবার বলেছি আমি আসবো না, তাও টেনে নিয়ে এসেছে আমাকে। তোর কারণেই তো। তোকে কে বলেছে দৃষ্টির সৌন্দর্যের কথা এই হাবাইত্যাগুলোর বলার জন্য? শোনার পর থেকেই তো পাগল হয়ে গেছে দেখবে বলে। একটানা কথার শেষে আসিফ নিজেই হাঁপিয়ে পড়ল। এই কথা শুনে উজান আর আফরা তো পুরোই হতবাক।
এদের মাথা নষ্ট না হলো আর কি। উজান এবার দৃষ্টি ঘুরিয়ে ফুঁসতে ফুঁসতে লাঠি আবারও হাতে তুলে নিল। গজগজিয়ে বলে উঠল, আজ তোদের আমি শেষ সৎকার করব। আর সেটা দেখেই নয়ন, আসিফ আর জিদান কোনো কথার অপেক্ষা না করেই লেজ গুটিয়ে দৌড় দিল। তা দেখে আফরাও হেসে উঠল। উজান চোখ পাকিয়ে বলল, দৃষ্টি, এই কাহিনী জানতে পারলে কিন্তু এরা কেউই এই বাড়িতে আর থাকতে পারবে না। ঘরে একের পর এক পায়চারি করে চলেছে দৃষ্টি। তাদেরকে মারার জন্য বিন্দু মাত্র অনুতাপ নেই তার। চোরের মতো রাতের বেলা ফিসফাস করলে মার খাওয়াটা তো নিয়তির বিধান। তবুও যে ভাবনাটা তাকে ছায়ার মতো পিছু ছাড়ছে না, তা হলো তখন সেই মুহূর্তে ঘরে সে একা ছিল না, কেউ ছিল। অদৃশ্য কারোর শ্বাসের গাঢ় উপস্থিতি ছুঁয়ে গিয়েছিল তার ঘাড়, তার ত্বক টের পেয়েছিল সেই শ্বাসের শীতল কম্পন। সেই অনুভূতির কল্পনা নয়, কল্পনার অতীত এক বাস্তব স্পর্শ। কে ছিল সেই ছায়া? উজানদের বন্ধুদের কেউ নয় তো? কিন্তু না, তারা তো একত্রে ধরা পড়েছে। তাদের কেউ হলে চোখে পড়ার মতো আগেই মিলিয়ে যেত ঘরের কোণে কোণে, আর মার খেয়ে কাতর আত্মা হয়ে পড়ে থাকতো না। তাহলে কে? কে সেই সাহসী? কে এমন নীরবে ঢুকে তাকে তন্ন তন্ন করে বুঝে নিয়ে আবারও অন্তর্ধান হয়ে গিয়েছিল? দৃষ্টি ভাবছে, আবার ভাবছে, বারবার ভাবছে। ভাবনার অতল থেকে উঠে এসে হঠাৎই দৃষ্টির চোখ আটকে গেল পড়ার টেবিলের এক কোণে। সেখানে রাখা একটা নীল খাম, নীরব অথচ আতঙ্ক ছড়ানো উপস্থিতিতে আলোকপাত করছে তার এক অজানা কৌতূহলে। এটা দৃষ্টি রাখেনি। তার জ্ঞান সীমা, তার অভ্যাস, তার প্রতিদিনের নিরুত্তপ টেবিল, সেখানে এমন খাম থাকার কথা নয়। তাহলে কে রেখেছে? তার সেই নীরব আগমন, যে শব্দের বদলে রেখে গেছে শুধু নীল রঙের একটা জিজ্ঞাসা। এক মুহূর্তে দৃষ্টি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে চক্রাকারে ছুটে বেড়াতে লাগলো নিজ ঘরের প্রতিটি কোণায়, প্রতিটি জানালার ফাঁক, পর্দা, পর্দার আর কোথায় মানুষের উপস্থিতি, আছে কেবল অনুপস্থিতির ভয়ানক ঘনত্ব। ধীর পায়ে এগিয়ে গিয়ে সে দরজাটা জানালার ঠিক বরাবর বন্ধ করে দিল। তারপর সে একটা ভারী জড়ো শ্বাসে হাত বাড়িয়ে নিল সেই খাম। খাম ছিঁড়ে পড়া মুখের ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট চিরকুট। দৃষ্টি চোখ মেলে চেয়ে দেখল সেই চিরকুটটা। প্রিয় বিষচন্দ্রিমা, তোমার রূপলোকের গাঢ় নিস্নিগ্ধতায় আমি সময়চ্যুত এক আত্মা। মোমের শিখায় ঢেউ খেলানো হলদে ধোঁয়ার আবছায় তোমার অপরূপ বিভা, সে এক বিষণ্ণ মোহ যা আমাকে প্রতি রাতের মতো করেই মাতাল করেছে। তোমার রূপে হারিয়ে ফেলে এসেছি আমার সমস্ত নিজস্বতা। ভাবো তো, একখণ্ড মানুষ কেমন করে নিজের সমস্ত সত্তা ভাসিয়ে দেয় কেবল কারোর চোখের পাতায় জমানো চাঁদ রাতে। তুমি তো বিধাতার শূন্য গর্ভ থেকে, একাকিত্ব থেকে জন্ম নেওয়া এক সৌন্দর্যের শোক কথা। তোমায় দেখলেই মনে হয় বিধাতা দীর্ঘদিনের নৈঃশব্দে ভেঙে নিজের হাতে এক যন্ত্রণায় চাঁদ রচনা করেছেন, রূপসীর অপার অথচ বিষাক্ত কোমলতায় পরিপূর্ণ। সাঁতার না জেনেও আমি ডুব দিয়েছি তোমার প্রেমের অতল সাগরে। নিঃশ্বাস নিতে নিতে আমি প্রতিবারই তলিয়ে যাই আরো এক স্তর গভীরে। তলিয়ে যেতে যেতেও আমি অবাক বিস্ময়ে ভাবি, এই বুঝি অস্তিত্বের শেষ সীমায় পৌঁছে গেছি। কিন্তু না, এ তো আরো এক ধাপ গভীরে, আরো এক ধাপ হারানো। তবুও তোমার দিকে বাড়িয়ে দিই হৃদয়ের নির্বাক আরতি, কারণ আমি বুঝে গেছি তোমার মোহে হারিয়ে যাওয়াই আমার একমাত্র পরিণতি। আমার সত্তা আজ অবশ, আমার চিন্তাসমূহ বিকারগ্রস্ত। তোমার অলীক ঐশ্বর্য
নিকট যেন আমি এক অসহায় উপাসক, ইতি তোমার অন্তর্গত বিষ পিপাসু। চিঠিটা হাতে নিয়ে থমকে গেল দৃষ্টি। ঠোঁটের কোণে জমে থাকা নিঃশ্বাসটা হঠাৎই ভারী হয়ে এলো। কাগজের পাতায় পাতায় আরো অদৃশ্য ছায়া এখন চোখে সজীব হয়ে উঠেছে। তার মুয়ানে সত্যি কেউ ছিল ওখানে, কিন্তু কে? উজান? না, এটা যদি উজান হয় তাহলে সে এভাবে চুপি চুপি যাবে কেন? এমন আচরণ তো তার নয়। তাহলে কে? নাকি উজানি? উফ, মাথা কাজ করছে না। কপালে হাত ঠেকিয়েই ফিসফাস করেই বলে উঠল, তার ভেতরে সন্দেহের একটা পোকা বাসা বাঁধতে শুরু করেছে। অজানা আতঙ্কে বুকের ভেতরে ধুকপুক ধুকপুক করছে অস্থিরতা। সাবধানে থাকতে হবে এখন, খুব সাবধানে। কেউ তারই ঘরে এসে এইভাবে চিরকুট রেখে যায়, আর সে আন্দাজ করতে পারছে না? না, কিছুতেই পারছে না। অতঃপর আর কিছু না ভেবে সেদিনকার মতো করে নিজেকে গুটিয়ে নিল দৃষ্টি। একটু ঘুম দরকার তার। রবিবারের সকাল। ওই শহরের রোদ মেখে নেমে এসেছে অলসতা, কিন্তু দৃষ্টির গায়ে আজ তার ছোঁয়া নেই। তাদের কলেজে আজ একটা অনুষ্ঠান আছে, নিয়ম মেনে বাঁধা ছকে সাজানো এক সাংস্কৃতিক আনুষ্ঠানিকতা। শুরু হবে ঠিক 11টায়। তাই আজ দৃষ্টি একটু কম তাড়াহুড়ো করছে। তার চোখে মুখে কোনো উৎসাহ নেই। এসব অনুষ্ঠানে তার মন বসে না কখনোই। আসলে তেমন কিছুতেই আর মন বসে না আজকাল। এই ধরনের আয়োজনে দৃষ্টি নিজেকে মানিয়ে নিতে খুব একটা ভালো লাগে না। সাধারণত কোনো কঠোর নির্দেশনা না পেলে সে যেতই না আজকে। কিন্তু আজ পরিস্থিতি অন্য। না গেলে নাকি জরিমানা। আরো ভয়ঙ্কর কথা, এক্সামে মার্ক কেটে নেওয়া হবে। দৃষ্টির মনে হয় এটা কোনো নোটিশ না, এটা আধুনিক কায়দায় জালিয়াতি। তার যুক্তির ভাষায়, যার ইচ্ছে হবে সে যাবে, না গেলে কোনো বাধ্য করা হবে বুঝি। দৃষ্টি এখন একটি সরকারি কলেজের বাংলা সাহিত্যের স্নাতক করছে। 2য় বর্ষে তার পথ চলা। একসময় পড়ালেখায় ভালোই ছিল সে, কিন্তু একটা ধাক্কা, একটা অনিয়ন্ত্রিত ঝড় তার জীবনের বহু কিছু ওলটপালট করে দিয়েছে। তারও স্বপ্ন ছিল দেশের শীর্ষস্থানীয় কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বে সে। বিশাল ক্যাম্পাসে হাঁটবে মাথা উঁচু করে। নিজের এক স্বয়ং সম্পূর্ণ পরিচয় বানাবে। নিজের নামে গড়া এক পূর্ণতা তারও হবে, যার পেছনে থাকবে কেবলই তার নিজস্ব পরিশ্রমের ঘাম, তার নিজের পথ চলার দাগ। কিন্তু সব স্বপ্ন তো আর পূরণ হয় না। জীবনে কখনো কখনো এমনভাবে মোড় নেয় যেখানে স্বপ্নগুলো একে একে পিছলে পড়ে যায়। ঠিক যেমন নদীর পাড় ভাঙে নীরবে, ধসের কোনো আগাম সংকেত ছাড়াই। তারও হয়নি। দৃষ্টি জানে সব কিছুর পরেও বেঁচে থাকতে হয়, ঘড়ির কাঁটার মতো চলতে হয়, থামা যায় না। থেমে গিয়ে হাল ছেড়ে দেওয়া তার ধাত নয়। বাংলা সাহিত্যের প্রতি তার ঝোঁকটা ভিন্ন। এক ধরনের ঘোর, এক ধরনের আত্মীয়তা কাজ করে তার ভেতরে। তাই এই বিষয়টাই বেছে নিয়েছে সে। ধীর লয়ে তৈরি হচ্ছে দৃষ্টি। আয়নার সামনে দাঁড়িয়ে নিখুঁতভাবে নিকাবটা গুজে নিচ্ছিল মুখে। এমন সময় হঠাৎ করে ঘরের দরজায় এসে দাঁড়ালো আফরা। আসবো? দৃষ্টির চোখে এক ঝলক বিস্ময়ের রেখা খেলে গেল। নিকাবটা লাগাতে লাগাতে পেছন ফিরে তাকালো। আরে আপু, আসুন না। কলেজে যাচ্ছ? হ্যাঁ আপু। আফরা একগাল হেসে বলল, আমাদেরকেও নিয়ে চলো না, বাড়িতে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি। দৃষ্টি কিছুটা থমকে গেল, একটু অপ্রস্তুত হলো বটে। এই প্রস্তাবটা সে আশা করেনি। একা একা যাওয়ার মানসিকতা প্রস্তুতি ছিল পুরো মাত্রায়। আফরার চোখে মুখে জমে থাকা হাসফাস ভাবটা দেখে বুকের ভেতরটা একটা কোমল ঢেউ খেলে গেল তার। এই নিয়ে খারাপ লাগলো মনে হয় না। সত্যি যাবেন? হ্যাঁ। আচ্ছা চলো। শুনেই আফরা আনন্দে এক লাফ দিল। খুশিতে হুট করে জড়িয়ে ধরল দৃষ্টিকে এমন আকস্মিক আদরে। দৃষ্টিও হেসে ফেলল। তুমি 5 মিনিট অপেক্ষা করো, আমি আর তোবা এক্ষুনি তৈরি হয়ে আসছি। বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো দৃষ্টি। নিচে পৌঁছাতেই
প্রায় একই সময়ে নেমে এলো আফরা ও তুবাও। আফরার চোখে মুখে রোদ উঠেছে, একটা নির্মল উচ্ছ্বাসে সে চমৎকার দেখাচ্ছে। কিন্তু তুবার মুখে একটা গম্ভীর চাপা ভাব, ঠোঁট দুটো রাগে শক্ত করে রাখা। তাকে দেখে মনে হচ্ছে আফরাই জোর করে টেনে নিচ্ছে তাকে। তুবাকে দৃষ্টির ভালো লাগেনি, কোনো নির্দিষ্ট কারণ ছিল না, তবু একটা চাপা অস্বস্তি কাজ করছিল ভেতরে। মেয়েটার চোখে একটা স্থায়ী হিংসা লেপে আছে, কথা বলে না, মুখের অভিব্যক্তি দেখে মনে হয় প্রতিনিয়ত কারোর ওপর বিদ্বেষ ছুড়ে দেয়। চেহারার গড়নে এক ধরনের স্থবিরতা। তবে আফরার ঠিক তার উল্টোটা, খোলা হৃদয়ের এক রোদেলা আকাশ। কয়েকদিনেই আফরা অনেক আপন হয়ে উঠেছে তার, মনে হয় বহু বছরের চেনা। মিষ্টি করে কথা বলে, ছোট ছোট বিষয়ে হাসে, কারোর পাশে দাঁড়াতে দ্বিধা করে না একটুও। একটা মানুষের ভেতরে এতটা আলো থাকতে পারে, দৃষ্টি সেটা প্রথম অনুভব করলো ওর সঙ্গে থেকে। আফরাকে সে পছন্দ করেই ফেলেছে, অবচেতনে, নীরবে, নিঃশব্দে। আপু, হয়েছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, চলো। আফরা তড়াক করে উত্তর দিল, তোবারও মুখটা ভার করে পাশে দাঁড়ানো। তারা হাঁটা ধরতেই পেছন থেকে ভেসে এলো একটুখানি গাঢ় গলা। কোথায় যাওয়া হচ্ছে শুনি? আচমকা থমকে গেল পদক্ষেপ। দৃষ্টির পাজোড়া স্থির হইল কিছু, কিন্তু সে ফিরেও তাকালো না। উজান, সেই গম্ভীর একরোখা কণ্ঠস্বরের মালিক। আফরা নিজের স্বভাব সুলভ উচ্ছ্বাসে বলে ফেলল, আমরা দৃষ্টির সাথে কলেজে যাচ্ছি, ওর কলেজে আজ অনুষ্ঠান আছে, এরপর একটু ঘোরাঘুরি করব ভাবছি। আমরাও যাব। উজানের পাশে দাঁড়িয়ে এবার মুখ খুলল নয়ন, তারপর তাল মিলিয়ে জিদান বলল, হ্যাঁ হ্যাঁ, আমরাও যাব। দৃষ্টি চোখ মুখে একটা কুণ্ঠিত বিরক্তি টের পেলেও কিছুই বলল না। আফরা জিদানের দিকে তাকিয়ে বলল, আজব তো, ওর কলেজে তোরা গিয়ে কি করবি? জবাবে জিদান চোখ মুখ কুঁচকে বলে উঠল, তোরা গিয়ে কি করবি? উজান এবার সবার কণ্ঠে চেপে নিয়ে তারপর বলে উঠল, আমরাও যাব তোদের পাহারা দিতে। ওই দিন যা ঘটেছে, এরপর তোদের একা পাঠানো মানে সমস্যা ডেকে আনা। কোনো চিন্তা নেই, কলেজে ঢুকবো না, আমরা বাহিরেই থাকবো। কিন্তু? আর কোনো কিন্তু না। এইদিকে চরম বিরক্তি হচ্ছে দৃষ্টির। কি একটা উটকো ঝামেলা। মেয়েরা মেয়েরা যাবে, সেখানে নাকি আবার বডিগার্ডের মতো তাদেরকে যেতে হবে, যত সব পাগলের দল। দৃষ্টি আর কিছু না বলে আফরাকে বেরিয়ে আসার ইশারা দিয়েই সে বেরিয়ে গেল। একটু হকচকিয়ে গেল আফরা। পাশ থেকে একরাশ হতাশা নিয়ে দীর্ঘশ্বাস ফেলল সে। তারপর তুবার হাতটা চেপে ধরে সেও বেরিয়ে এলো দৃষ্টির পেছনে।